8 লাইন কবিতা লিখতে লিখছি, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড ফার্স্ট গার্লকে দিয়ে আমাকে কান ধরে পুরো স্কুল ঘুরাইছে। ফাইনাল পরীক্ষাতে আমি বড় একটা কাম ব্যাক দিছি শুধুমাত্র জেদের বসে, যে না আমাকে কান ধরে ঘুরাইছে, আমাকে রিপ্লেস করা লাগে। 6 to 7 স্কুল ফার্স্ট, 7 to 8 স্কুল ফার্স্ট। 8-এ যে আমি আবার তোমার উপজেলাতে মেবি সম্ভবত থার্ড হই এবং গোল্ডেন পাই। ফিজিক্স প্রচন্ড খারাপ হয়েছে, মন খুব খারাপ। আমার হতাশা আরও বাড়তেছে, ওদের ভিতরে থেকে আর হতাশা বাড়তেছে। নতুন করে টার্গেট নিয়ে নতুন করে সবকিছু সেট আপ করে নতুন করে পড়াশোনা শুরু করলাম। ট্রাই করছি আরো বেশি এফোর্ট দিতে। ডেফিনেটলি এর ফলস্বরূপ আমি তো ভালো করছিলাম এসএসসিতে। আমার ফ্যামিলি আমাকে প্রচন্ড প্রাউড ফিল করতো, এটা ভালো লাগতো। আসসালামু আলাইকুম। আইডিএস টক্সে তোমাদের সবাইকে স্বাগত। আইডিএস টক্সে আমরা কথা বলবো সফলতার গল্প নিয়ে, এবং জীবনে যারা একদম মানে জিরো লেভেল থেকে উঠে এসেছে তাদের গল্পগুলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে সেই ধারাবাহিকতায় প্রথম পর্বে আমরা নিয়ে চলে এসেছি মিল্টন ভাইয়াকে। মিল্টন ভাইয়া আমাদের আইটিএস একাডেমির কো ফাউন্ডার অ্যান্ড সিইও, এবং সেই সাথে আমাদের আইটিএস একাডেমির কেমিস্ট্রি ক্লাসগুলো নিচ্ছে, সেই সাথে ভাইয়া ইংলিশ ক্লাসগুলোও নিচ্ছে। ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। অর্পণ, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আপনার সাথে আজকে অনেক আড্ডা হবে ইনশাল্লাহ। তো প্রথমে ভাইয়া আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে শুরু করলাম। ভাইয়ার বাসা কোথা থেকে? আমি বেসিক্যালি ঝিনাইদহ থেকে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানা, চিনবা না হয়তো। আচ্ছা, হ্যাঁ, মহেশপুরের একদম সীমান্তে বাসা আমার। মানে ধরো যে আমার বাসা থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বে বর্ডার। ওকে, বাংলাদেশ ইন্ডিয়া যে বর্ডার আছে জাস্ট 5 মিনিট দূরত্বে। সো এই। আচ্ছা ভাইয়া, তো অনেক প্রত্যন্ত একটা অঞ্চল থেকে পড়াশোনা করা। আমি যতদূর জানি ভাইয়ার একাডেমিক ক্যারিয়ারটা খুবই ভালো, এবং ভাইয়া এসএসসিতে খুব ভালো একটা রেজাল্ট করছে। একটু পরে হয়তো তোমরা জানবা কিভাবে ভাইয়া এই রেজাল্টটা অ্যাচিভ করছে। আমি একটু বলে নেই, ভাইয়া এসএসসিতে ভাইয়ার উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে, এবং ভাইয়া একাডেমিক ক্যারিয়ার মাশাআল্লাহ অনেক ভালো। কিন্তু ভাইয়া প্রথম কথা যে আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা করব সেটা যে ওই রকম একটা জায়গায়, মানে কম্পারেটিভলি ঢাকার তুলনায় ওই জায়গাগুলা তো একটু কম অ্যাডভান্টেজ পায়, অনেক লেস প্রিভিলেজড। এবং ঢাকার একটা স্টুডেন্ট যে পরিমাণ ফ্যাসিলিটিস পায়, ওই এলাকার স্টুডেন্টরা তো ওই পরিমাণ ফ্যাসিলিটিস পাওয়ার প্রশ্নই আসে না। তো ভাই ওই জায়গা থেকে কিভাবে এই পরিমাণ ভালো রেজাল্ট করা, বা আপনার কি বলে এই পর্যন্ত উঠে আসা, মানে এটা কিভাবে সম্ভব হলো? এটার মেইন রিজন যে লাইফে গোল সেট করা, লক্ষ্য থাকা। আমি তোমাকে একটা গল্প বললে বুঝবা। আমি প্রচণ্ড জেদি মানুষ ছিলাম, এখন আর ওই টাইপের জেদ নাই, বাট ছোটোবেলায় প্রচণ্ড জেদি মানুষ ছিলাম। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার পড়াশোনার প্রতি তেমন কোনো গোল বা আগ্রহ লক্ষ্য এগুলো ছিল না। তো ক্লাস 4-এ যখন পড়ি তখন নর্মাল প্রচণ্ড খেলাধুলা করি, ঘুরি উড়ায় বেড়াই, এবং নর্মাল লাইফ লিড করতেছি। তো স্কুলে নতুন কিছু টিচার আসছে, প্রাইমারি স্কুলে যেটা হয় নতুন টিচার আসে, নতুন কিছু টিচার আসছে। সো নতুন টিচার আসার পরে তোমার ইংরেজি কবিতা পড়া দিছে। সো ইংলিশ কবিতা যেগুলো পড়া দিছে, তো হয়েছে কি ওগুলো পড়তে দিছে। তা আমি নতুন টিচার আসছে, পড়া দিছে, হুমকি টুমকি দিছে যে পড়াশোনা না করলে মাইদুর দেওয়া হবে। তা আমি বাসায় যে ওই দিন পড়ছি, মোটামুটি রিডিং পড়ছি, পরে পরের দিন স্কুলে গেছি। তো স্কুলে পরের দিন টিচার বলতেছে যে কারা কারা কবিতাটা পারবা হাত তুলো, আর কারা কারা পারবা না তারা বসে থাকো, মানে তারা হাত তুলো না। তো যারা যারা পারবে ওরা হাত তুলছে, আর যারা যারা হাত তুলে নেয় ওদেরকে কি করছে, বলছে যে তোমরা স্কুলের ওই কোনায় যাবা। আমাদের স্কুলটা ছিল বাজারের ভিতরে, যে সবাই কান ধরে উঠবোস করবা। তো বলার পরে সবাই যারা যারা হাত তুলে নেয় তারা যে কোনায় চলে গেছে, কান ধরে উঠবোস করছে। এখন আমি হাত তুলছিলাম না, আমি পারবো। আমি ভাবছি যে শুধু কনফিডেন্সই দেখবে, কিছু আর করবে না, যেহেতু ওদের কান ধরে উঠবোস করতে পাঠাই দিচ্ছে। পরে ওই 15 জন আমরা যারা যারা যাই নাই আমাদের লিখতে দিছে। সো লিখতে যখন দিছে তখন আমি লেখা ট্রাই করছি। এখন আমি তো জাস্ট একবার দুইবার রিডিং পড়ছি, লাইনগুলো আমার হালকা পাতলা মনে আছে, কোনো কিছু বানান মনে নাই। সো 8 লাইন কবিতা লিখতে লিখছি, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড ভুল। আচ্ছা, এত পরিমাণ ভুল করছি যে অবস্থা খুব খারাপ। এবার হয়েছে কি, ক্লাসে যে ফার্স্ট গার্ল, ও আবার একদমই ভুল করে না, আর আমি সবচেয়ে বেশি ভুল করছি। আচ্ছা, তো আমি যেহেতু সবচেয়ে বেশি ভুল করছি, আমি কিছুই পারি না, আবার কনফিডেন্টলি আমি থেকে গেছি। ওই ফার্স্ট গার্লকে দিয়ে আমাকে কান ধরে পুরো স্কুল ঘুরাইছে, মানে আমার কান ধরে পুরো স্কুল ঘুরাইছে। তো আমার যখন পুরো স্কুল কান ধরে ঘোরানো হইতেছে, ক্লাস 4-এর ঘটনা, তখন আমার প্রচণ্ড আত্মসম্মানে লাগছে। পুরা স্কুল
বাইরে বের হয়ে আসছে, বারান্দায় বের হয়ে আসছে, সব স্টুডেন্টরা দেখতেছে, আমার প্রচন্ড আত্মসম্মান লাগছে। তো আমি বাসায় গেছি, বাসায় যেন চিন্তা করতেছি যে এটার একটা যোগ্য জবাব দিতে হবে। প্রচন্ড আত্মসম্মান লাগছে ভিতর থেকে। ততদিনে আমি মোটামুটি ম্যাথ ট্যাথগুলো ভালো বোঝা শিখে গেছি এবং বুঝতাম ভালোই, মানে স্টুডেন্ট খারাপ ছিলাম না, বুঝতাম ভালোই। তো ওই সময় আমার ভিতরে একটা জেদ আসছে যে আমাকে ক্লাসে ফার্স্ট হওয়া লাগবে। ওকে। তো ওই জায়গা থেকে ক্লাস 4-এ আমি প্রচন্ড পড়াশোনা শুরু করি, জেদ শুরু হয়, প্রচন্ড পড়াশোনা শুরু করি। ক্লাস 4-এ আমার রোল নাম্বার ছিল 15, ক্লাস 5 উঠে আমি 1 হই। ওয়াও। সো এই 4 থেকে 4-এর এই যে 9 থেকে 10 মাস, এটা যে ট্রানজিশনটা এরকম, ওই যে প্রথম 2-3 মাস যখন ক্লাস চলতেছে, প্রথম 2 মাস তখন আমি পড়াশোনায় ততটা সিরিয়াস না। এরপরে ওই ঘটনা আমাকে সিরিয়াস বানাই দিল। প্রথম সাময়িক পরীক্ষাতে আমি দেখা যাচ্ছে যে ওভারঅল 15 থেকে 6-7-এ চলে আসছি পড়াশোনা করে। দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে আমি 4-5-এ চলে আসছি। এরপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে একটা মডেল টেস্ট নিছে, মডেল টেস্টে আমি 3-এ চলে আসছি, ফাইনাল পরীক্ষাতে আমি 1। একদম গ্র্যাজুয়ালি এই 9 থেকে 10 মাসের ভিতরে। বাট ততদিনে আমার কিন্তু আমি অতটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়ে পারিনি, আমার মাথায় অনেক বেশি যে ক্যাপাবল হয়ে গেছে তাও না। বাট একটা বড় একটা কামব্যাক দিছি শুধুমাত্র জেদের বসে, যে না আমাকে কান ধরে ঘুরাইছে, আমাকে রিপ্লেস করা লাগবে। আমি এই তো জেদি ছিলাম। এরপরে ক্লাস 5-এও প্রচন্ড পড়াশোনা করি, ওই জায়গা থেকে আমার আসলে পড়াশোনাতে ফোকাসটা আসে। প্রচন্ড পড়াশোনা করি, ক্লাস 5-এ যখন প্রচন্ড পড়াশোনা করি, ক্লাস 5-এ হচ্ছে তোমার আমাদের উপজেলাতে যে হয় 5-এ পিএসসি পরীক্ষা হয়, পিএসসি পরীক্ষাতে A+ পাই, আমাদের স্কুল থেকে আমি একমাত্র বৃত্তি পাই। এরপরে 5 পাস করার পরে যখন স্কুল লেভেলে যে ভর্তি হওয়া, মানে হাই স্কুলে ভর্তি হয়, হাই স্কুলে আবার ভর্তি পরীক্ষা হয়। সো দেখা যাচ্ছে যে আমি আমার স্কুল থেকে ভালো রেজাল্ট করছি, তারপর আমি সাধারণ গ্রেডে বৃত্তি পাইছি, উপজেলাতে কোনো পজিশন করি নাই পিএসসিতে। অন্যান্য স্কুলগুলো থেকে যারা উপজেলাতে পজিশন করছে, টপ 1, টপ 2, টপ 3, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারা সবাই এসে হাই স্কুলে আবার ভর্তি পরীক্ষা দিচ্ছে। তো ভর্তি পরীক্ষায় সামহাও আমি খুব অ্যানালিটিক্যাল কোশ্চেন ছিল, ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি ছিল, আমি সামহাও ফার্স্ট হয়ে যাই। ওই জায়গা থেকে আমার কনফিডেন্স আসে না আমি ফার্স্ট হইতে পারবো, আচ্ছা যে কাউকে আমি বিট করতে পারবো। এই ক্লাস 6 থেকে আমার একটা টার্ন শুরু হয়। ক্লাস 6 থেকে 7-এ স্কুল ফার্স্ট হই। স্কুল ফার্স্টের কনসেপ্ট এরকম, তোমার হচ্ছে প্রতি ক্লাসে যারা ফার্স্ট হয়, মানে 6 থেকে 7-এ যারা ফার্স্ট হয়েছে, 7 থেকে 8-এ যারা ফার্স্ট হয়েছে, প্রতি ক্লাসে যারা ফার্স্ট হয়, এদের ভিতরে যাদের এভারেজ মার্ক সবচেয়ে বেশি, তারা হচ্ছে মানে এভারেজ মার্ক যার সবচেয়ে বেশি সে হচ্ছে স্কুল ফার্স্ট। আচ্ছা, তো ক্লাস 6 থেকে 7-এ যখন আমি উঠি, তখন পুরা স্কুলের ভিতর 6 to 10 সবার ভিতরে আমার এভারেজ মার্ক বেশি থাকে, কারণ আমি স্কুল ফার্স্ট হয়ে যাই। সো 6 to 7 স্কুল ফার্স্ট, 7 to 8 স্কুল ফার্স্ট। 8-এ যে আমি আবার হচ্ছে তোমার উপজেলাতে মেবি সম্ভবত থার্ড হই এবং গোল্ডেন পাই, ট্যালেন্ট পুল বৃত্তি আসে। 8 to 9 না 9 to 10 আবার স্কুল ফার্স্ট, 10-এ যে আবার উপজেলাতে প্রথম। সো এই ছিল মোটামুটি একাডেমিক ব্যাকগ্রাউন্ড। সো এই যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এর ভিতরে 2টা জিনিস ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, ওই যে আমার লাইফে একটা টার্ন, হুট করে অনেক জেদ চলে আসা যে না আমাকে পড়াশোনা করতে হবে, সবচেয়ে ভালো করতে হবে, নিজেকে প্রুভ করতে হবে, এটা চলে আসে এবং আমি অমানসিক পরিশ্রম করা শুরু করি। 2 নাম্বার, যখন আমি অমানসিক পরিশ্রম করা শুরু করি, তখন আমার পড়াশোনা ভালো লেগে যায়। আমার আব্বু আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে। আমি যখন এরকম প্রচুর পড়াশোনা করা শুরু করি, তখন আব্বু বারবারই একটা কথা বলতো যে তুমি যদি পড়ো তাহলে ক্লাসে তোমার থেকে ভালো কেউ করতে পারবে না, তুমি সবাইকে ছাড়াই যাইতে পারবা। তো ওনার কথায় আমার ভিতরে ভরসা আসতো, মেবি আমি পারবো। আর যখন 1-2বার প্রুভ হয়ে যায় যে না আমি আসলে পারতেছি, তখন ওটা একটা নেশা তৈরি হয়ে যায় যে না আর আমাকে পড়তে হবে। তো আমি যেটা করতাম ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য এবং ক্লাসে পারফর্ম করা আমার জন্য একটা নেশা ছিল। মানে ধরো আমাকে সবসময় পারফর্ম করতে হবে। ঘটনাটা এরকম, ধরো সবার কি হয়, তোমার বাড়ির পাশে বন্ধুবান্ধব থাকে না? হ্যাঁ, আমার বাড়ির পাশে তেমন একটা বন্ধুবান্ধব নাই, কারোর সাথে সেরকম মিশতাম না। ক্লাস 4 পর্যন্ত প্রচণ্ড দুষ্টু ছিলাম, মিশতাম। 4-এর পরে যে তেমন একটা কারোর সাথে মিশতাম না, কারণ পড়াশোনার প্রতি আগ্রহটা বেশি তৈরি হয়ে গেছিলো। মিশতাম না কেন? কালকে ধরো স্কুলে যাব, কালকে স্কুলে যেগুলো পড়া দিছে সেগুলো তো ধরবে, ওগুলো ধরার পর নতুন পড়া দেবে। তো আমি কি করতাম যে কালকে স্কুলে যেগুলো পড়াবে ওগুলো আগের দিনই সব পড়ে ফেলতাম, যাতে কালকে স্কুলে যেগুলো পড়াবে ওগুলো টিচার পড়ানোর সময় প্রত্যেকটা পড়া আমি আগেই যেহেতু পড়ে বুঝে রাখছি, টিচার পড়ালে আমি যেন সবার আগে বুঝি এবং কোনো কিছু যদি জিজ্ঞেস করে টিচারের আগে আগে আমি বলতে পারি, বা টিচার জিজ্ঞেস করলে আমি বলতে পারি, আমি যেন পারফর্ম করতে পারি, এরকম মাইন্ডসেট নিয়ে যাইতাম। আর তার আগের দিন যেহেতু ওই দিনের পড়া আছে, সো ওইটা আবার রিভিশন দিয়ে দিতাম যে কালকে যদি পড়া ধরে ওটাও যেন আমি সবার আগে বলতে পারি। তো ক্লাসে আমার পারফরমেন্স খুব হাই থাকতো। তো ধরো আমার পাশের বাসার একজন ধরো প্রতিবেশী কোনো একটা ভাই বা আমার ফ্রেন্ড,
মানে ধরো যার সাথে ছোটবেলায় মিশতাম, ও আমার আসছে এসে বলতেছে মিল্টন চল বাইরে বেড়াতে যাই, চল বাজারে যাই। তো যখনই ও আমাকে ডাকতে আসতো তখন আমার চিন্তা হইতো যে আমি যদি এখন বাজারে যাই তাহলে আমার এখন পড়া হবে না, আর যদি আমি না পড়ি কালকে আমি যেহেতু স্কুলে যে কিছু পারবো না, পারফর্ম করতে পারবো না, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কালকে ওই সময় যে সবার ভিতরে হিরো হওয়া নাকি বাজারে যাওয়া। তা আমার কাছে সবসময় প্রেফার থাকতো না স্কুলে সবার ভিতরে হিরো হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এই জন্য প্রচণ্ড লেভেলে আমি পড়াশোনা করতাম। তো এটা ছিল আমার মেইনলি মোটিভ, পড়াশোনা আমি কেন বেশি করতাম, বা ধরো ওই জায়গা থেকে কেন আমি হচ্ছে যে এত বেশি পড়াশোনায় ফোকাস ছিলাম, এটাই মেইন মোটিভ। একবার যদি তোমার লাইফে একটা গোল চলে আসে না, অবজেক্টিভ চলে আসে, যেন তুমি কিছু একটা করতে চাও, ওটা তোমাকে হিট করে কোথাও একটা, তো ওই হিট করতো ছোটবেলা থেকে। তার মানে ভাইয়া একটা হচ্ছে একটা প্রবলেম ফেস করছেন এবং ওই প্রবলেমের পরে ওই জিনিসটা আপনাকে জেদি বানায় দিছে, অ্যান্ড ওই জেদ থেকে পড়াশোনা ধরে ধরে করা স্টার্ট করা এবং গ্র্যাজুয়ালি একটা ভালো রেজাল্ট করে আসা। তো আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারতেছি যে আপনার কয়েকটা পয়েন্ট খুব ভালো কাজ করছে। যেমন 1 নাম্বার যে ক্লাসে পারফরমেন্স করা, এবং আমাকে ক্লাসে সবার সামনে এই জিনিসটা পারতে হবে। সেটা করার জন্য আমার যেটা করা উচিত সেটা হচ্ছে যে ক্লাসে যেটা পড়াবে সেটা আগের থেকে পড়ে কমপ্লিটলি আমার নিজের মধ্যে আয়ত্ত করে দেন ক্লাসে যাওয়া। দেন টিচার যখন সেটা পড়াচ্ছে আমি জাস্ট কি বলে দেখতেছি, এন্ড আমি তো এটা পারি। সো আমার আরো যদি কোনো প্রবলেম থাকে সেটাও ক্লিয়ার হয়ে যেতেছে, প্লাস আমি পারফরমেন্সও করতে পারতেছি, কিছু জিজ্ঞেস করলে আমি সাথে সাথে অ্যান্সার করে ফেলতে পারতেছি। গ্রেট পয়েন্ট ভাইয়া, গ্রেট পয়েন্ট। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আরো একটা ব্যাপার আমি আপনার মধ্যে খেয়াল করলাম, সেটা হচ্ছে যে আমরা যখন কি বলে আমাদের লাইফে আসলে প্রায়োরিটি সেট করা উচিত। কারণ হচ্ছে দেখেন, আপনি যখন ক্লাসে পারফর্ম করা স্টার্ট করছেন তখন যেটা হয়েছে যে ওই ক্লাসের পড়াটা শেষ করতে গিয়ে আগের দিন আপনি যে আপনার ফ্রেন্ডের সাথে বাজারে যাইতে পারেন নাই বা খেলতে যাইতে পারেন নাই, যাইনি তো দেখা হয়েছে যে ওই দেখা গেছে যে ওনার সাথে আপনার সম্পর্কটা একটু খারাপ হয়েছে, বাট একাডেমিক ভালো হয়েছে। দ্যাট মিনস আমাদের আগে প্রায়োরিটি সেট করতে হবে যে কোনটা। আমি তোমাকে বলি, আমার যেই ফ্রেন্ডকে আমি বারবার না করতাম, আমার পাশের বাসায় খালাতো ভাই বলতাম, ও এখন দুবাইতে থাকে। দুবাইতে হচ্ছে দুবাইতে আর কি যে যেটা হয় গ্রাম থেকে দুবাইতে কি করতে যায়, নর্মালি হচ্ছে ওয়ার্কিং বিষয় যায়, সেখানে যে কাজ করে। তো মাঝে মাঝে আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে মিল্টন, ছোটবেলায় তুই যখন এরকম পড়তি তখন আমি এরকম বাইরে যে ঘুরতাম, তোরে ডাকতে আসতাম, তুই যাইতি না, আমি প্রচুর ঘুরে বেড়াইতাম। এখন বুঝি সেদিন কি ভুল করছি, তোর মতো যদি আমরাও পড়তাম তাহলে লাইফে কিছু একটা হইতাম। বা ও এই জিনিসটা ফিল করে যে ও এসএসসি পাস করে নাই, ফলে দুবাইতে যেহেতু ওয়ার্কিং বিষয়ে কাজ করতেছে, ফলে প্রবলেম যেটা হইতেছে ওখানে যে সার্টিফিকেটের অভাবে ওর কোনো প্রমোশন নাই, ও ওয়ার্কিংই করতেছে। বাট ছোটোখাটো সার্টিফিকেটও যাদের আছে, যারা একটু লেখাপড়া করছে, যারা একটু শিক্ষিত, তারা অনেক কম পরিশ্রম অনেক বেশি পরিমাণে ইনকাম করতেছে বা ইয়াতে আছে। সো ওই জিনিসটা ফিল করে এবং বলে যে না, ওই সময়টা ইম্পর্টেন্ট ছিল, সময় স্যাক্রিফাইস করতে পারাটা গুরুত্বপূর্ণ ছিল। ওরা কৌশল লাইফ বা ছোটবেলার ওই লাইফটাকে ওইভাবে গুরুত্ব দিচ্ছে, আমি অন্যভাবে গুরুত্ব দিচ্ছি। এবং আমার না পড়াশোনা ভালো লাগতো, আমি যে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা করছি তা কিন্তু না, আমার এখানে কয়েকটা ডাইমেনশন ছিল। মেইনলি আমাদের আজকের পডকাস্টের মেইন ফোকাস হচ্ছে এসএসসি পরীক্ষা, এসএসসি কেন্দ্রিক, এবং এসএসসিতে আমি কীভাবে ভালো রেজাল্ট করছি সেটা। বাট কিছু ইনসাইটস বলি আমি তাছাড়াও, এর বাইরেও। আমি যখন ক্লাস 6-এ উঠলাম তখন আমি হচ্ছে যে ওই যে নবীন বরণ অনুষ্ঠান হয় না ক্লাস 6-এর এলাকার স্কুলগুলোতে হয়, তো আমার স্কুলে নবীন বরণ অনুষ্ঠান হয়েছে, পাশের আরেকটা স্কুলে হচ্ছে, তারপর আরেকটা স্কুলে হচ্ছে। প্রত্যেকটা স্কুলে নবীন বরণ অনুষ্ঠানে আমি গেছি, যে দেখতেছি অনুষ্ঠানে কি কি হচ্ছে। একটা স্কুলের নবীন বরণ অনুষ্ঠানে যে এক ভাইয়াকে, উনি ক্লাস 10-এ পড়তেন, খুব সুন্দর বক্তব্য দিতে দেখছি, ওনার বক্তব্য শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি ওই দিন ফিল করলাম যে এত সুন্দর করে কথা বলা যায়, তার আগ পর্যন্ত আমি সুন্দর করে বসে কথা বলতে পারি না। ওনার ওই দিনের ওই বক্তব্য শোনার পরে আমি একদম পুরো বিমোহিত হয়ে গেছি। এরপর আমি চিন্তা করছি না, আমাকেও সুন্দর করে কথা বলা শিখতে হবে। এরপর আমি কি করছি, বাসায় এসে বাইরে উনি ওই বক্তব্যের ভিতরে অনেকগুলো বইয়ের নাম বলছে, আমি লাইব্রেরি থেকে ওই বইগুলো খুঁজছি। আচ্ছা, খুঁজে ওর ভিতর থেকে 1-2টা বই পড়া শুরু করছি। উনি ওই বই থেকে যে সমস্ত পয়েন্টসগুলো বলছে, ওই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে আয়নার সামনে দাঁড়ায় আমি একা একা কথা বলা শুরু করছি। আমি দেখতেছি যে আসলেই স্ক্রিপ্টিং করে কথা বললে কথার জড়তা কাটে, মুখের ভিতরে জড়তা কেটে যায়, আস্তে আস্তে কনফিডেন্স বাড়ে, অনেক জায়গাতে অনেক ইম্প্রুভমেন্ট হয়। ওই জায়গা থেকে আমি আস্তে আস্তে পাবলিক স্পিকিং শুরু করি। এরপরে ক্লাস 6-এ বলো, 7-এ বলো, 8, 9, 10, 5 বছরে প্রত্যেকটা পাবলিক স্পিকিং কম্পিটিশন, মানে বক্তব্য দেওয়া যে কম্পিটিশনগুলো হয়, ওখানে আমি প্রথম দিকে অংশগ্রহণ করলে 2nd, 3rd হইতাম। 6-7-এ 2nd, 3rd হইতাম। 8-এর পর থেকে সবাই জানে আমি অংশগ্রহণ করতেছি মানে আমি ফার্স্ট হব। আচ্ছা, মানে এরকম লেভেলে ওটাকে আমি চলে গেছে। 10-এ চলে গেছিল।
এই জিনিসপত্রগুলো আস্তে আস্তে হচ্ছে যে চলে আসছিল। তো ওই ওই যে একটা আগ্রহ যে না এই জিনিসটা দরকার, এটা শিখতে হবে, এগুলা কিন্তু করছি। প্রয়োজন ছিল, এগুলা করা হয়েছে প্রচণ্ড পরিমাণে। ফোকাস ছিলাম অনেক বেশি। বাইরের বইও অনেক পড়াশোনা করতাম, সাহিত্য, কবিতা, ফিকশন এগুলোও পড়তাম। একাডেমিকে বেশি ফোকাস ছিলাম সবসময়। আচ্ছা, তার মানে ভাইয়া মানে আসলে আপনি মানে একটা কাজ যদি আপনার ভালো লাগে তাহলে ওই কাজটাতে প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট কিভাবে আনা যায় সেই জিনিসটা নিয়ে সারাদিন রিসার্চ করতে থাকেন এবং কমপ্লিটলি ডে 1 থেকে ডে 2 তে আমি ইমপ্রুভ করবো, ডে 2 থেকে ডে 3 তে আমি ইমপ্রুভ করবো। এবং আপনার জার্নিটা যদি ভাই আমি দেখি না, একদম শুরু থেকে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে 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 আসছে। মানে কোথাও কিন্তু এইরকম কার্ভে যায় নাই, লিনিয়ার কার্ভে যায় নাই, পুরো জিনিসটা গ্র্যাজুয়ালি হয়েছে। এই জিনিসটা খুবই ভালো। এবং আমি চুপচাপ মানে বসে থাকতে পারি না, এরকম একজন মানুষ। মানে ধরো আমাকে কিছু না কিছু দিতে হবে কাজ করতে, আর কাজ করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি, কিছু না কিছু ফোকাস থাকে সবসময়। আচ্ছা, এভাবে আগাইছে। তো ভাই এবার আপনার এসএসসি স্টোরিটা একটু শুনবো, মানে এসএসসি পরীক্ষার জার্নিটা। ডেফিনেটলি এসএসসিতে আমার হচ্ছে যে মার্ক ছিল 1160-এর কাছাকাছি। উপজেলাতে আমি প্রথম স্থান অধিকার করি, তো উপজেলাতে ফার্স্ট হই। এর আগে আমাদের স্কুল থেকে এরকম উপজেলাতে পজিশন কেউই করে না, আমি স্কুল থেকে ফার্স্ট পজিশন করি এবং হচ্ছে যে প্রথম এরকম ভালো মার্ক তুলি। প্রি টেস্টও ভালো ছিল, টেস্টেও ভালো মার্ক ছিল, এবং বললামই তো স্কুলে তো সবসময় ভালো মার্ক তুলতাম। তো উপজেলাতে আসলে কি জানতে চাও সেটা বল, আমি বুঝতেছি না। আচ্ছা, আমি কি দিয়ে শুরু করবো? ঘটনা হচ্ছে হ্যাঁ, যে আমরা যারা ঢাকার মধ্যে বসবাস করতেছি বা হচ্ছে যে মোটামুটি শহরাঞ্চলের দিকে থাকি, তারা দেখা গেছে পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্টেজ পাই, কারণ আমাদের সাথে সামনে হচ্ছে গাইডেন্স থাকে অনেক, আমরা অনেক ভালো মেন্টার পাই, তারা আমাদেরকে গাইড করে কিভাবে করে হচ্ছে পড়াশোনাটা করতে হবে, পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। কিন্তু একটু যদি আমরা বাইরের দিকে চলে যাই, মানে গ্রামাঞ্চলের দিকে, তাহলে আমরা দেখব যে আসলে ওইখানে ওইরকম ভালো কোনো টিচার নাই। ভালো কোনো টিচার বলবো না, বাট হচ্ছে নাই বলবো না, বাট ঘটনা হচ্ছে যে এইখানে আমরা যেরকম একটা স্ট্র্যাটেজি পাই বা গাইডলাইন পাই বা পড়াশোনা কিভাবে করতে হবে এই দিক নির্দেশনাটা, প্লাস পরীক্ষায় কি আসতে পারে, কিভাবে তুমি পড়বা, প্রত্যেকটা জিনিস আমি জানতে পারতেছি। But এই জিনিসগুলো একদম ধরায় দেওয়ার মতো কিন্তু কেউ নাই। তো ওই জায়গা থেকে মানে কিভাবে ভালো করতে হবে পরীক্ষায়, মানে এই জিনিসটা আপনি কিভাবে মানে আয়ত্ত করলেন বা আপনি হচ্ছে স্ট্র্যাটেজি গুলো কিভাবে সেট করলেন যে এভাবে পড়লে হয়তো আমি ভালো করতে পারবো বা বোর্ডে একটা ভালো রেজাল্ট করা সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি এই পয়েন্টটা নিয়ে কথা বলা যায়। আমি একটু আগে বলছি আমার বাসা থেকে একদম বর্ডার কাছে, মাত্র 5 মিনিট দূরত্বে। তো ওখানে আসলে ভালো টিচার ওভাবে নাই, একদম নাই তা বলা ভুল। যেমন ধরো আমার ম্যাথের যে টিচার, ওনার ম্যাথ পড়ানোর আমি প্রচন্ড লেভেলের ফ্যান। আমি 9-10-এ ওনার কাছে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ শিখছি। আমার ম্যাথের পুরা বেসমেন্ট দাঁড়াইছে ওনার থেকে, এবং আমি সবসময় ম্যাথে 97, 98, 99 এরকম পাইতাম। ফাইনালিতেও আমি হচ্ছে এসএসসিতে 95 পাই, দুইটাতে 95 করে পাই। বাট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ এগুলার তেমন ভালো টিচার ছিল না। ইংলিশে একজন টিচার ছিলেন মোটামুটি ভালো, উনি যা পড়াইছেন ওগুলোর উপর ডিপেন্ড করেই বেসমেন্ট দাঁড়াইছিল। বাকি ইংলিশ শিখছিলাম কলেজে এসে। বাট ফিজিক্স, কেমিস্ট্রি এগুলাতে যে তেমন ভালো টিচার ছিলেন না। আমার বড় ভাইয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছেন, ওনার থেকে ফিজিক্স কেমিস্ট্রির বেসিকগুলো শিখছিলাম। যেমন ধরো যে বল, বেগ, ত্বরণ, সরণ, এগুলা যে বেসিক কনসেপ্ট, কিছু ম্যাথ ট্যাথ হাবিজাবি, এগুলা একটু বেসিক জিনিসপত্রগুলো ইন্ট্রোডাকশন শিখছিলাম, কখনো অ্যাডভান্স শিখি নাই। তো টিচারের ডেফিনেটলি সংকট ছিল। বাট এই সংকট কাটিয়ে পড়াশোনাতে আমার হেল্প যেটা করছে সেটা হচ্ছে আমার ডেডিকেশন। সবসময় মানে ধরো রেজাল্ট ওরিয়েন্টেড চিন্তা করতাম, শেখা ওরিয়েন্টেড চিন্তা করতাম, যা শিখতাম ওটা রেজাল্ট কীভাবে ভালো করা যায় এটা চিন্তা করতাম। তো দেখা যাচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর ভিতরে ম্যাথ তো আমি ওই টিচারের কাছে পড়তেছি, উনি সব ম্যাথ শেখাচ্ছেন, বেসিক শেখাচ্ছেন, সিকিউ এমসিকিউ করাইতেন। ফিজিক্স কেমিস্ট্রিতে বেসিক এবং নর্মাল প্র্যাকটিস করা মানে প্রবলেমগুলো করা হয়তো, বাট কখনো অ্যাডভান্স কিছু করা হয়নি। পরীক্ষা শেষের দিকে এসে স্ট্র্যাটেজি সেট করে তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে সিকিউ এমসিকিউ ভালোই সলভ করা হয়েছিল। সো এর কারণে দেখা যাচ্ছে যে ফাইনালি যে ভালো করছি। তবে ডেফিনেটলি এটা একটা ফ্যাক্ট যে ওখানে আসলে ভালো টিচারের অভাব। আরেকটা ব্যাপার যদি ভাই অ্যাড করি, মানে আমি নিজেও একটা মফস্বল থেকেই আসা, তো আমি যে জিনিসটা ফিল করছি যে আমাদের টিচার যারা আমাদেরকে পড়ান ওনাদের সাথে আমাদের এজ গ্যাপটা বিশাল, যে কারণে দেখা গেছে আমরা অনেক বেশি ওনাদের সাথে কানেক্ট করতে পারি না।
ওনারা হয়তো ভালো পড়াচ্ছে বাট আমি নিতে পারতেছি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি আমাদের ধরেন এজ গ্যাপটা একটু কম হয়, আমাদের জেনারেশনের কেউ এসে যদি আমাদেরকে একটা জিনিস বুঝায়, আমরা এটা খুব ভালোভাবে অ্যাডপ্ট করতে পারি এবং তারাও বুঝতে পারতেছে যে এই জিনিসটা বললে সে বুঝবে। তো দেখা গেছে কানেক্টিভিটিটা খুব ভালো নয়। কিন্তু মফস্বলে একটা জিনিস আমি খেয়াল করছি যে টিচারদের সাথে স্টুডেন্টের একটা ভালো এজ গ্যাপ থাকে, যে কারণে দেখা গেছে যে হয়তো অনেক স্টুডেন্ট কানেক্ট করতে পারে না। এবং টিচাররা আসলে স্টুডেন্টের সাথে মিশতেও পারে না। অনেক ক্ষেত্রে অনেক টিচার দেখবে অনেক বেশি কর্কশ হয়, হ্যাঁ, অনেক বেশি বকাঝকা করে, প্রশ্ন করলে ইউজ করে, হ্যাঁ রুড ওয়ার্ড ইউজ করে, মানে তারপরে অপমান করে, হ্যাঁ। অনুপ্রেরণা দেওয়ার থেকে ডিমোটিভেট করে। ধরো যে একটা স্টুডেন্টের ভিতরে একটা ম্যাথ সে পারতেছে, এটা দেখে তার ভিতরে পোটেনশিয়ালটা দেখে তাকে অনুপ্রেরণা দিয়ে তাকে আরো বড় জায়গায় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সে একটা পারার পর আরেকটা পারতেছে না, ও পারছে এটা না দেখে যেটা পারেনি ওটা দেখছে, এবং তোর দিয়ে হবে না, তুই কি করবি, কি আর করবি, কন্দুল যাবি জীবনে, হ্যাঁ, দূর বেটা তোর দিয়ে হবে না। এই টাইপের যে নেগেটিভ ওয়ার্ড এগুলো অনেক বেশি ইউজ হয়, অনুপ্রেরণা দেওয়ার মানুষ কম। রাইট। গ্রামের দিকে এগুলো আরো অনেক বেশি। মানে এই জিনিসটা আমি ফিল করছি যে স্টুডেন্টরা টিচারের সাথে ওইভাবে কানেক্ট করতে পারতেছে না, অনুপ্রেরণা দেওয়ার বিষয়টা। ভাই একটা ব্যাপার আমি বিশ্বাস করি, একটা মেন্টর চাইলে একজনকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যেতে পারে, আবার এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসতে পারে, পসিবল। এই জায়গাতে আমি বলি আমার ক্ষেত্রে ধরুন আমি যে এত দূর আসছি এবং রেজাল্ট ভালো করছি, এসএসসিতে রেজাল্ট, জেএসসি, পিএসসি প্রত্যেকটা জায়গাতে একাডেমিক রেজাল্ট ভালো করছি, ভালো একটা কলেজে যে ভালো রেজাল্ট করছি, এর বিষয়ে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার আব্বু আমার মেন্টর হিসেবে কাজ করছে। ওকে, আমার আব্বু সবসময় আমার সাপোর্টে ছিল এবং উনি সবসময় আমি যেটা পারতাম না বা আমি নিজেকে যেই জায়গাতে দেখতে পারতাম না, উনি আমাকে নিজেকে সেই জায়গা থেকে দেখে আমার ভিতরে জিনিসটা ঢোকানোর ট্রাই করতেন। যেমন ধরো যে স্কুলের টিচাররা আমাকে যত না শেখাইছে, ওনারা তো একাডেমিক জিনিসপত্র শেখাইছে, আমার আব্বু আমাকে বাস্তব লাইফ কীভাবে হ্যান্ডেল করতে হবে এটা অনেক বেশি শেখাইছে। উনি বারবারই বলতেন তোমাকে দিয়ে হবে, তুমি পড়াশোনা করলে ক্লাসে কেউ তোমার সাথে পারবে না, তারপরে তুমি চাইলে এই জায়গাতে ভালো করতে পারো। এই টাইপের যে ওয়ার্ডগুলা প্রত্যেকটা লাইফ রিলেটেড প্রবলেমে আমি যখনই পড়েছি ওনার সাথে কথা বলছি, উনি এত পজিটিভ ভাইব দিছে, এত কনফিডেন্স দিছে যে আমি ওইটা উতরাই পার করে ফেলছি। এবং এসএসসিতে আমি এই যে টপ পজিশন করা, এটা স্বপ্ন উনি দেখাচ্ছে। তুমি চাইলেই জেলাতে পজিশন করতে পারবো, উপজেলাতে পজিশন করতে পারবা, তুমি চাইলেই নাম্বার 1 হইতে পারবা। সো তুমি শুধু ট্রাই করে যাও। তুমি ওই সাপোর্টটা দিছো, ওই সাপোর্ট থেকে আর কি এতদূর পর্যন্ত আসা। যেই জায়গাতে দেখা যাচ্ছে স্কুলে আমরা ওই পজিটিভ ভাইবটা পাই না, বাসা থেকে ওই পজিটিভ ভাইবটা পাইছি। এক্স্যাক্টলি ভাইয়া, মানে একটা সাপোর্ট আসলে খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। আরেকটা ব্যাপার, ধরেন যারা হচ্ছে একটু মানে শহরের বাইরে পড়াশোনা করে, তারা তো নিজে নিজেই পড়াশোনা করতে হয় অবভিয়াসলি, কারণ ওই লেভেলের গাইডেন্সটা তারা পায় না। আপনি যখনের কথা বলতেছেন তখন তো অনলাইন স্টাডিও ওরকম প্রমিনেন্ট ছিল না, অনলাইনে ওরকম লেকচার টিউটোরিয়াল কিচ্ছু পাওয়া যাইতো না, জাস্ট আপনার হচ্ছে হয়তো বা পুরা জিনিসটা নিজের করা লাগছে A to Z। তো সেই ক্ষেত্রে আপনি মানে কিভাবে মানে পড়াটা গুছাইছিলেন আপনার? এবং ইটস ট্রুথ, আমাদের সময় দেখা যাচ্ছে যে 1200+ মার্ক তোলাও কঠিন ছিল, এখন কিন্তু 1200+ মার্ক তোলা ইজি। আমাদের সময় 1150 তুলতে পারা মানে অনেক। 1150-এর উপরে যাদের মার্ক থাকতো তাদেরকে অন্য, আরে 1100 মার্ক, 1150 মার্ক অন্যভাবে দেখা হইতো। বাট এখন কিন্তু 1200 মার্ক মোটামুটি নর্মাল দেখা হয়, ম্যাক্সিমামই পাই। তো প্রশ্ন যেটা ছিল যে ওই সময় কিভাবে করছি নাকি, হ্যাঁ মানে আপনি হচ্ছে আপনার পড়াশোনাটাকে কিভাবে গুছিয়ে আনছি। কয়েকটা ফ্যাক্টর, নাম্বার পাওয়া আর কোনো কিছু শেখা দুইটা আলাদা জিনিস। পরীক্ষার হলে ভালো করতে হওয়া, ভালো করা আর শেখা দুইটা আলাদা জিনিস। যদিও ওই সময় এত ভালো করে বুঝতাম না, এখন আস্তে আস্তে জিনিসপত্রগুলো গুছিয়ে বুঝি। যদি পরীক্ষায় ভালো করতে হয় তাহলে নাম্বার 1 প্রশ্ন কোন কোন এরিয়াগুলো থেকে হয় এটা জানতে হয়। তো আমি সবসময় সিকিউ এমসিকিউতে ফোকাস করতাম বেশি, মেইন বইতে ফোকাস করতাম। মেইন বইয়ে সবকিছু পড়া থাকতো, এরপরে সিকিউ এমসিকিউ সলভ করে মেইন বই থেকে কোন কোন জায়গা থেকে সিকিউ এমসিকিউ আসতেছে এটা ফোকাস করতাম। 2 নম্বর পয়েন্ট হইতেছে খাতায় রাইটিং খুব গোছানো হইতে হবে, ওরিয়েন্টেড হইতে হবে এবং টিচারদের মাইন্ডসেট বুঝতে হবে যে আমি কতটুকু লিখলে টিচার ফুল মার্ক দিবে এবং কিভাবে লিখলে। কিছু কিছু ক্ষেত্রে ও কি ধরনের লাইন সিলেকশন করলে ফুল মার্ক দিবে এটাও ইম্পর্টেন্ট। যেমন ধরো বাংলা কবিতা, বাংলা গদ্য, এই জায়গাতে বাংলা কবিতা, বাংলা গদ্যের ওই বইতে যেই সুন্দর সুন্দর সারসংক্ষেপের ভিতর বা পাঠ পরিচিতিতে সুন্দর সুন্দর লাইন আছে বা সারসংক্ষেপ আছে, ওগুলা থেকে সুন্দর সুন্দর লাইন তুলে যদি আমি ব্যাখ্যা করি, টিচাররা খুশি হয়ে যায়, ফুল মার্ক দিয়ে দেয়। রচনার ক্ষেত্রে, রচনা লেখার ক্ষেত্রে পয়েন্ট আমি কিভাবে সাজাইলে সবচেয়ে বেশি মার্ক দিবে, এগুলো যদি আমি বুঝি ফুল মার্ক দিয়ে দেয়। ইংলিশের ক্ষেত্রে কত টেকনিক খাটায় ইংলিশকে সহজ করা যায়, এগুলো যদি বুঝি তাহলে কম পড়ে বেশি ভালো করা যায়। কারণ কি আমার সময় ইংলিশে এত মোটা মোটা বই ছিল, ওই বইতে দেখা যাচ্ছে 100, 150, 200 মডেল টেস্ট থাকতো, এত কেমনে শেষ করবো, শেষ হইতো না। আবার আমাদের টিচারও ভালো না, ইংলিশ মুখস্থ করা লাগতো,
না বুঝে, ভোকাবুলারিও হইতো না ওই সময়। আমি এত বড় বড় ডিকশনারি ইউজ করতাম জাস্ট ভোকাবুলারি খোঁজার জন্য। মানে ধর এখন তো মোবাইলে সেট দিলেই পাওয়া যায়, হ্যাঁ। খুব ইজি। তখন আমাদের কি হইতো, একটা ভোকাবুলারি পড়ার জন্য ওই বই ঘেটে অর্ডার দেখে দেখে বের করা লাগতো। তো খুবই কষ্ট হইতো, দেখা যাচ্ছে যে একটা প্যাসেজ বুঝে পড়তে যে অনেক সময় লাগতো। তো ওই যুগ পার করে আসছি। সো ওই জায়গাতে আমাদের টেকনিক খাটায় খাটায় পুরো জিনিসপত্রগুলো শেখা লাগছে। বিশেষ করে সিকিউ এমসিকিউ এবং কোশ্চেনের এরিয়াগুলো মার্কিং করে ইয়া করা, নিজের স্ট্রেংথটা বাড়ানো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। রেগুলারিটি মেনটেন বলতে টোটাল সিলেবাসটা যদি আমার সুন্দর মতো টাইমের ভিতর কভার করতে হয়, তাহলে প্রত্যেকটা সাবজেক্ট ব্যালেন্স করে পড়তে হয়। ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টে খুব ভালো, 99 পাইতেছো, বাট তোমার ইসলাম শিক্ষায় ফেল আসছে, ডিভিএস এ ফেল আসছে, তুমি কিন্তু ভালো স্টুডেন্ট হইতে পারো না, কখনোই না। তুমি জিনিয়াস হইতে পারো, ফিজিক্সে জিনিয়াস, ম্যাথে জিনিয়াস, কেমিস্ট্রিতে জিনিয়াস, বাট ইউ আর নট এ গুড স্টুডেন্ট, রাইট? সো গুড স্টুডেন্ট হইতে গেলে, রেজাল্ট ভালো করতে গেলে, বা তোমাকে মার্ক ভালো আনতে গেলে সবকিছু ব্যালেন্স করা লাগে। তখন তোমাকে একটা ব্যালেন্স স্টাডি রুটিন, ডিসিপ্লিন থাকতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়, আর ডেফিনেটলি স্যাক্রিফাইস করা লাগে। তোমাকে হয়তো অনেক ক্ষেত্রে রেজাল্ট ভালোর জন্য স্যাক্রিফাইস করা লাগবে, ফ্রেন্ড সার্কেল স্যাক্রিফাইস করা লাগতে পারে, কখনো কখনো খেলাধুলা স্যাক্রিফাইস করা লাগবে। আমার ইনিশিয়ালি ক্লাস 8 পর্যন্ত বাংলা ব্যাকরণের প্রচন্ড প্রবলেম হইতো। তো বাংলা এবং ইংলিশের পরীক্ষার আগের 1 সপ্তাহ আমি গায়েব হয়ে যেতাম। আচ্ছা, গায়েব মানে ধরো 2 দিন পর থেকে ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে পরীক্ষা শুরু, এই যে আমি গায়েব হয়ে গেলাম, 1 সপ্তাহ আমি রুম থেকে বেরোবো না। পুরো 1 সপ্তাহ দেখা যাচ্ছে ওই শুধু পরীক্ষা দেওয়ার সময়গুলো আমি রুম থেকে বের হয়েছি, দিয়ে পড়াশোনা করছি, ওই লেভেলে ফোকাস থাকতো। সো ওইগুলা আলাদা একটা জীবন ছিল। আমি সবাইকে সাজেস্ট করবো না এরকম জীবনে চেষ্টা, ওইটা আলাদা একটা জীবন ছিল, তাহলে আরো বেশি ডিসিপ্লিন হইতে পারো। বাট সব দিয়ে আপনার কথা থেকে আমি বেশ কয়েকটা ইনসাইট নিয়েছি। এক, পরীক্ষায় ভালো করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রশ্ন কোথা থেকে আসে এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে, দেন ওই সেগমেন্টটাতে আমাকে স্ট্রেংথ বাড়াইতে হবে। এটা একটা ইনার সাইড আমি নিলাম। আরেকটা ইনার সাইড আমি নিতে পারছি, সেটা হচ্ছে যে টিচার কি দেখলে খুশি হবে এই জিনিসটা আমার বুঝতে হবে, কি চাচ্ছে আমার থেকে। এই জিনিসটা যদি আমি বুঝে পারফেক্টলি ডেলিভার করতে পারি, তাহলে টিচার আমাকে সেই মার্কসটা দিয়ে দিবে। এটা একটা ইনার সাইড। আরেকটা ইনার সাইড নিলাম, বা কিছু কিছু ক্ষেত্রে লাইফের ইম্পর্টেন্স সেট করতে হবে, যে আমার জন্য সামনে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, প্রায়োরিটি সেট করতে হবে। এবং সেই প্রায়োরিটি সেট করার পরে, যেমন ধরেন ব্যাপারটা এরকম হইতে পারে যে আমার কালকে পরীক্ষা, এই ক্ষেত্রে আমার আসলে খেলাধুলাটা স্যাক্রিফাইস করতে হইতে পারে, বাট আমার প্রায়োরিটি যদি থাকে আমি ক্লাসে ফার্স্ট হবো বা ভালো রেজাল্ট করবো, তাহলে আমাকে ওই স্যাক্রিফাইসটা করতে হবে। বেশ ভালো ভাই, বেশ কিছু ইনারসাইট পেলাম আপনার ইয়ে থেকে। এখন আপনার কাছে জানতে চাচ্ছি খুব ছোট্ট করে এক্সাম স্ট্র্যাটেজি সম্পর্কে। মানে একটা স্টুডেন্ট, এখানে আমার 2টা কোয়েশ্চেন থাকবে। একটা স্টুডেন্ট হঠাৎ করে এমসিকিউ এক্সাম দেওয়া স্টার্ট করলো, পরীক্ষার মধ্যে যায় প্রথম এমসিকিউ এক্সামটা দিতে বসছে সে। তো সামহাও প্রথম দিকের কয়েকটা কোয়েশ্চেন তার কমন পড়ে নাই বা হার্ড পড়ে গেছে। তো সে প্রথম কোয়েশ্চেন পালো না, দ্বিতীয় কোয়েশ্চেন পালো না, তৃতীয় কোয়েশ্চেন পালো না, চতুর্থ কোয়েশ্চেনও পালো না, পঞ্চম কোয়েশ্চেন থেকে সে পারতেছে। কিন্তু এই 4টা কোয়েশ্চেন না পারার কারণে তার মাথার মধ্যে ঢুকে গেছে যে সর্বনাশ, আমার এক্সাম তো শেষ, আমি কিছুই পারতেছি না, আমার এত ভালো প্রিপারেশন, প্রথম 4টা কোয়েশ্চেনই পারলাম না, তাহলে আমার পরীক্ষা একদম হয়তো শেষ। এটা একটা সেই কেসে একটা স্টুডেন্ট কিভাবে নিজেকে কাম করবে, মানে নিজেকে রিল্যাক্সড করবে, ওই জায়গা থেকে একটা ভালো ওই জায়গা থেকে একটা ভালো রেজাল্ট কিভাবে আনবে, এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা এটা এই প্রশ্নের মধ্যে আরেকটা ব্যাপার যদি একটু বলি, যে আমরা দেখতাম যে আমাদের টিচাররাও বলতো যে তোমার যদি এমসিকিউ এক্সামটা খারাপ হয়, তাইলে বাই নেচার সিকিউ এক্সামটা খারাপ হয়ে যায়। কারণ এমসিকিউ এক্সাম খারাপ হওয়ার কারণে তুমি পরীক্ষার হলে ভাবতেছো যে আমার এমসিকিউ এক্সাম তো খুব খারাপ হয়েছে, আমার এক্সাম তো এমনি শেষ, তো পরে সিকিউ এর ফোকাসটা আসে না বিলা। সো ওই কেসে নিজেকে কিভাবে হ্যান্ডেল করা যায়, এটাতে একটা প্রশ্ন করলাম। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরেন আমার একটা এক্সাম খারাপ হয়ে গেছে, এসএসসি পরীক্ষাতে ফিজিক্স এক্সামটা আমার খারাপ হয়ে গেছে, আমি বুঝতেছি যে এই এক্সামে হয়তো বা আমার A+ আসতেও পারে, নাও আসতে পারে, দ্যাট মাচ খারাপ হয়েছে। এখন সামনের পরীক্ষার জন্য আমি কিভাবে আমার ফোকাসটাকে রাইখা একটা ভালো প্রিপারেশন কন্টিনিউ করব, এই 2টা প্রশ্ন আপনার কাছে। ডেফিনেটলি খুব সুন্দর কোশ্চেন। আমি এটার সাথে রিলেট করতে পারতেছি, বিকজ আমার এসএসসিতে ফিজিক্স পরীক্ষা অনেক খারাপ হয়েছিল। মানে ধরো ফিজিক্সে অনেক ভালো প্রিপারেশন নিয়েছি, পারেও সব ঠিকঠাক, বাট এই সিমিলার ঘটনাগুলো ফিজিক্সের পরীক্ষার হলে আমার ঘটছে। এমসিকিউতে আমি ফিজিক্সে 15 পাই এবং টোটাল ওভারঅল মিলে আমার 83 আসে, যেখানে আমার স্কুলের পরীক্ষাতে কিন্তু প্রি টেস্টে কিন্তু আমার 90+ মার্কস ছিল।
সো আমি 83 আসছে, এবং আমি এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমি A+ পাবো কিনা, বা ফিজিক্সের কারণে আমার গোল্ডেন মিস না হয়ে যায়। বাকি সব সাবজেক্টে আমার এভারেজ অনেক হাই, বাট এটাতে আমার খুব খারাপ আসছে। তো ঘটনা কি হয়েছিল আমি তোমাকে বলি। পরীক্ষার হলে যে এরকম প্রথমেই 3-4টা MCQ এরকম কমন আসে নাই, মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ব্ল্যাঙ্ক হয়ে যে এরপরে আমি কন্ট্রোল করতে পারছি অনেক পরে। এবার আমার হাতে টাইম কম, মনে হইতেছে টাইমে শেষ করতে পারবো না। এরপর আমি দুবদাব দাগানো শুরু করছি, সলভ না করে আন্দাজে অনেক কিছু দাগাই ফেলছি। ঠিক আছে, এরপরে কি হয়েছে, ওর ভিতরেই দেখা যাচ্ছে যে আমি যদি কন্ট্রোল করে দাগাইতে পারতাম তাহলে 22টা হইতো, ভুল করে আমি 15টায় চলে আসছি। এই যে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা সমাধান ওই সময় আমি জানতাম না, বাট এখন কিন্তু যখন অনেক বড় হয়ে গেছি, স্ট্র্যাটেজি সেট করছি, অনেক বড় বড় এক্সাম দিছি, অ্যাডমিশন টেস্ট দিছি, 4-5 বছর ধরে অ্যাডমিশন স্টুডেন্ট পড়াচ্ছি, এখন কিন্তু জানি যখনই এই টাইপের ঘটনা ঘটে, শুরুতেই 2-3টা MCQ যখন তুমি পারবা না, তখন তোমার মাইন্ডসেট এটাই রাখতে হবে যে আমি একবারে সব MCQ শেষ করবো না, আমার এখানে রান ওয়াইজ যাইতে হবে, ফার্স্ট রান, সেকেন্ড রান, থার্ড রান। ব্যাপারটা কেমন, ধরো ফার্স্ট রানে তোমার টার্গেটই থাকবে তুমি কোনটা পারো কোনটা পারো না সেটা সিলেক্ট করা। একটা প্রশ্ন পড়লাম, পারি, দাগায় চলে গেলাম, পরেরটা পারি না, স্কিপ, তারপরেরটা পারি না, স্কিপ, তারপরেরটা পারি না, স্কিপ, তারপরেরটা পারি, দাগায় গেলাম। এভাবে তুমি যদি ফার্স্ট রানে 25টা একবার গো থ্রো করো, দেখবা 10 থেকে 12 মিনিটে তুমি 10 থেকে 12টা বা 13টা MCQ দাগাইতে পারছো, বাকিগুলো পারো নাই। সো 10 থেকে 12টা দাগাইতে পারছো, 10 থেকে 12 মিনিট তোমার গেছে। এখনো কিন্তু তোমার হাতে সময় আছে, তুমি কোনো একটা MCQতে কিন্তু দাগাইতে পারো না, কিন্তু 1 মিনিট নষ্ট করো না, তোমার হাতে সময় আছে। এবার তুমি আবার শুরু থেকে শুরু করবা। শুরু থেকে শুরু করলে দেখবা আগে যেগুলো তুমি ওই একবার পড়ে ডিসিশন নিছিলা, ওগুলা তখন তুমি ডিসিশন নিছিলা পারো না, বাট তোমার ব্রেনে ওগুলো রিলেটেড ইনফরমেশন আছে, ব্যাক অফ দ্য মাইন্ডে ওই তথ্যগুলো তোমার ব্রেন প্রসেস করছে, করে অনেক কিছু মনে করে ফেলছে। এবার দেখবা যে ওই যেই 12-13টা স্কিপ করছো, ওর ভিতরে 5-6টা তুমি মনে করতে পারতেছো, আচ্ছা এটার উত্তর এটা, এটার উত্তর এটা, অ্যান্ড হয়ে যায়। তখন দেখবা পরের বারে তুমি আরো 5-6টা পেয়ে গেছো, তো আগে 12টা পারছিল, আরো পরের বার 5-6টা পারলা, 6টা পারলা, 18টা হয়ে গেল। থার্ড রানে লাস্ট 3-4 মিনিট তোমার যখন হাতে থাকবে, তখন তুমি একটু নিজেকে পুশ করে আর 2-3টা সলভ করা ট্রাই করে যদি আর 4টা সলভ করতে পারো, 18 থেকে 22-এ চলে যাবে। সো এইভাবে তুমি যদি কাম ওয়েতে করো, তাহলে কখনোই দেখবা যে তোমার হচ্ছে যে মার্ক ওই 20-22-এর নিচে আসবে না। বাট যদি তুমি একবার ওই কন্ট্রোলটা হারাই ফেলো, প্রশ্ন উল্টা দেখে, তখন একবারে গেল তো গেলই। বিশেষ করে এটা সবচেয়ে বেশি প্রবলেম হয় প্রথম 3-4টা প্রশ্ন এরকম হার্ড যদি সেট করা থাকে, আর একবার তুমি যদি ব্ল্যাঙ্ক হয়ে যাও পরীক্ষার হলে, তখন আর ওটা কন্ট্রোল করা যায় না। আমি এই প্রবলেমে পড়ছি, নিজে পড়ছি। সিকিউর ক্ষেত্রে প্রবলেম যেটা হয়, সিকিউতে প্রথম 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেন সবসময় কঠিন করা থাকে, আর শেষে 7-8 নম্বর সহজ করা থাকে। কারণ সবারই টার্গেট থাকে আমি 1 দিয়ে শুরু করবো, 2 দিয়ে শুরু করবো। 1-2 এমন ভাবে কঠিন প্রশ্ন সাজায় রাখবে, ও দেখে ওর মাথা হ্যাং হয়ে যাবে, 7-8 কেউ দেখবে না। আমি সবসময় কি করতাম, 1-2 না দেখে 7-8 দেখতাম, আর 7-8-এ কি কোশ্চেন দিয়ে আছে, 7-8 যদি সহজ, আমি 7-8 দিয়ে শুরু করবো। ঠিক আছে, সো সহজ কোশ্চেন দিয়ে সুন্দর গুছিয়ে লিখে শুরু করাটা ইম্পর্টেন্ট। ইট ডাজন্ট ম্যাটার তুমি কয় নম্বর কোশ্চেন দিয়ে শুরু করছো সিকিউর ক্ষেত্রে, বাট প্রথম যদি আমি 5 সেট সিকিউ লিখি, প্রথম 3 সেটের লেখা খুব গোছানো হওয়া চাই, খুব গোছানো হওয়া চাই। তবে ওটা আমাদেরকে ভালো করতেই হবে, তাহলে টিচারের যে ইমপ্রেশন তৈরি হয়, লাস্ট সেটে যদি আমি খারাপও করে ফেলি, লাস্ট সেটে যদি আমি কোনো কিছু ভুলও করে ফেলি, ওটা অনেক ক্ষেত্রে মার্চি হয়ে যায়, বিকজ অফ আমাদের এই যে লেখার ফ্লো অনেক ভালো। তো এই জন্য এই সিলেকশনগুলো একটু ইম্পর্টেন্ট। আমি ভুলগুলো করছি, এবং যদি কখনো কারোর এরকম এক্সাম একটা খারাপ হয়ে যায়, আমি সেম সিচুয়েশনে গেছি। আমি বলি, আমি তো বললাম যে আমাদের হচ্ছে যে গ্রাম একদম দূরে, আমাদের উপজেলা থেকে গ্রাম হচ্ছে 1 ঘন্টা রাস্তা, মানে পুরা উপজেলা থেকে তুমি যদি আমার বাসায় যাইতে চাও 1 ঘন্টা সময় লাগে, অনেক দূরে, অনেক দূর। তো বোর্ড এক্সামগুলো আমরা ওই উপজেলাতে যেয়ে দিতাম। সো এখন সকালবেলা যদি 1 ঘন্টা রাস্তা জার্নি করে যাইতে হয়, অনেক দূর হয়ে যায়। আমরা কি করতাম, উপজেলাতে আমরা হচ্ছে তোমার বাসা ভাড়া নিতাম, মেস ভাড়া নিতাম, নিয়ে সব বোর্ড এক্সাম দিতে যেতাম। তো এসএসসি এক্সাম, জিএসসি এক্সাম সব মেসে থেকে দিছি, বা আমি একটা ছোট্ট একটা রুম ভাড়া করে নিয়ে আব্বু আম্মু রেখে আসছিলাম, ওই রুমে থাকতাম, আর একটা বাসার সাথে খাবারের চুক্তি করে দিছিল, ওনারা নিয়মিত খাবার দিত। তো ওখানে থেকে পরীক্ষা দিছি। তো আমার মনে আছে আমি এরকম এসএসসি পরীক্ষা দিছি, ফিজিক্স প্রচন্ড খারাপ হয়েছে, মন খুব খারাপ। ওই দিন বিকালবেলা বাইরে বের হয়েছে, এখন সবাই তো আমরা ওখানেই সব মেস ভাড়া করে নিয়ে আসি, ফ্রেন্ডরা, অন্যান্য স্কুলের ফ্রেন্ডরা বা পরিচিত সবাই, ওরা সব বিকালবেলা বের হয়েছে, সবার খারাপ হয়েছে। অন্যদিন আমার ভালো হয়, অন্যদের খারাপ হয়, আজকে আমারও খারাপ হয়েছে। ভাই এত লেভেলের মন খারাপ, কি বলবো, কি করলাম, পরীক্ষা কি দিলাম। তো ওর ভিতরে দেখতেছি যে আমার হতাশা আরো বাড়তেছে, ওর ভিতরে থেকে আরো হতাশা বাড়তেছে। তো আমি পরবর্তীতে ডিসিশন নিলাম যে না, হতাশা বাড়াইলে হবে না, পরীক্ষা আমি একটা খারাপ করে ফেলছি, বাট সামনের পরীক্ষাগুলো যদি আমি খারাপ করে ফেলি এটার কারণে, তাহলে আমার ওভারঅল রেজাল্ট খারাপ হয়ে যাবে। সো যেটা খারাপ হয়ে গেছে, আমার সামাও ভালো করা লাগবে। এই জন্য আমি কি করলাম, ওদের ওই ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলো থেকে বের হয়ে যে আমি একটা পুকুর পাড়ে গেলাম, যে কিছুক্ষণ একা একা বসে থাকলাম,
বসে অনেক চিন্তা ভাবনা করলাম, করে নিজের ফ্রাস্ট্রেশনগুলো মানে ফ্রেশ করা ট্রাই করলাম, করে বাসায় এসে পুরা ফিজিক্সের যত বই টই হাবিজাবি ছিল সব নামাই ফেললাম টেবিল থেকে, ওকে, চোখের সামনে থেকে সরে ফেললাম, বিরক্ত হয়ে গেছে ওইটার উপর। দিয়ে নতুন করে টার্গেট নিলাম, নতুন করে টার্গেট নিয়ে নতুন করে সবকিছু সেট আপ করে নতুন করে পড়াশোনা শুরু করলাম। এই যে নতুন করে পড়াশোনা শুরু করলাম, ট্রাই করছি আরো বেশি এফোর্ট দিতে। ফিজিক্সে যে ভুলগুলো করছি, পরবর্তী যে সাবজেক্টগুলো আছে ওগুলাতে যেন ওই ভুলগুলো না হয়, এবং এভাবে নিজেকে কন্ট্রোল করে তারপরে পরের পরীক্ষাগুলো আরো বেটার দিছি, এই জন্য আরো ভালো মার্ক আসছে। ওই সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে তুমি যখন একটা খারাপ করে ফেলছো তখন নিজেকে বোঝা যে নিজের ভুলটা কোথায় হয়েছে, আর দেন নিজেকে কন্ট্রোল করতে পারা যে ভুলটা হয়েছে, প্যানিক করা যাবে না। যদি প্যানিক করি পরেরগুলো আরো বেশি খারাপ হবে, আর যদি আমি এটাকে কন্ট্রোল করতে পারি তাহলে পরেরগুলো অ্যাটলিস্ট এর থেকে বেটার করা সম্ভব। এই কয়েকটা পয়েন্ট নিয়ে কাজ করছি, অ্যান্ড দেন আমি কাম ব্যাক করতে পারছি, এবং ডেফিনেটলি এর ফলস্বরূপ আমি তো ভালো করছিলাম এসএসসিতে। মোটামুটি ধরো আমি ওই সময় যতটা ভালো করছি, আমার ফ্যামিলি আমাকে নিয়ে প্রচন্ড প্রাউড ফিল করতো, এটা ভালো লাগতো, আমারও ভালো লাগতো। শুরুতে যে গল্পটা বললাম, আমি এরকম পিএসসি, জেএসসি, এসএসসি সবগুলোতে খুব ভালো রেজাল্ট করাই আমার ভিতরে একটা ভালো স্টুডেন্ট হিসেবে দাম্ভিকতা চলে আসছিল, অহংকার। এটার কারণে কিন্তু আমি ইন্টারমিডিয়েটে যাওয়ার একটু বিপদে পড়ছি। ইন্টারমিডিয়েটে কাহিনী আজকে বলবো না, বাট বিপদে পড়ছি। এবারে বুঝতে পারছি যে আসলে সবসময় ভালো স্টুডেন্ট হইলেই হয় না, অনেক সময় বিনয়ী হইতে হয়, অনেক কিছু শিখতে হয়। এরপরে আমি আস্তে আস্তে আবার নিজেকে চেঞ্জ করছি যে না, খুব বেশি অহংকারী বা ভালো স্টুডেন্ট বা সবসময় ভালো রেজাল্টের পিছনে ছোটা, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ভালো মানুষ হওয়া, সবার সাথে মিশতে পারা, এবং কোন একটা লক্ষ্য অর্জনে অবিচল থেকে বিনয়ী থাকা, সবার সাথে বিনয়ী থাকা। তো এই জিনিসপত্রগুলো আস্তে আস্তে শিখছি। সো ওই ক্লাস 4-এ যেই মানুষটা আমি ছিলাম, যে একদম টার্গেট নিয়ে আমার ওকে রিপ্লেস করা লাগবে, আমাকে নাম্বার 1 হওয়াই লাগবে, ওই মানুষ ক্লাস 12 পর্যন্ত আস্তে আস্তে আর নাই। এখন আমি আর ওই মানুষ নাই। এখন আমাকে নাম্বার 1 হওয়া লাগবে না, আমাকে সবার পছন্দের ব্যক্তিত্ব হইলে হবে। যেমন ধরো আমি আইটিএস একাডেমিতে পড়াচ্ছি, কোম্পানি চালাচ্ছি, বা সবার সাথে এত কিছু করতেছি। ওয়ান অফ দ্য মানে মেইন টার্গেট আমার হচ্ছে সবাই যেন আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে। কারোর সাথে আমি এমন কিছু করবো না যেন আমাকে অপছন্দ করে, বিকজ আমি দেখছি হেট্রেট কি জিনিস। রাইট, ঠিক আছে, তুমি যখন অনেক তুমি যখন নাম্বার 1 হওয়ার ট্রাই করবা এবং তুমি অনেক দাম্ভিকতা দেখাবা, তখন তুমি নাম্বার 1 হইতে পারবা, বাট কেউ তোমাকে ভালোবাসবে না, পছন্দ করবে না। রাইট। তুমি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 5 ডাজন্ট ম্যাটার, সবার সাথে মিশে তুমি কিছু একটা অর্জন করার ট্রাই করো, এভরিওয়ান উইল লাভস ইউ। তা আমি এটা চাই কেমিস্ট্রি টিচার হিসেবে বা ওদের শিক্ষক হিসেবে, যাদের সাথে আমি আজকে এই পডকাস্টটা শেয়ার করতেছি বা আমার স্টোরিটা শেয়ার করতেছি, বিশেষ করে আমার এসএসসি স্টুডেন্ট যারা আছে, ওরা আমাকে অ্যাজ এ টিচার ভালোবাসুক, আমাকে ভালোবাসুক, আইটিএস একাডেমির প্রত্যেকটা টিচারকে ভালোবাসুক। আমি টিচার নিয়োগ দেওয়ার সময়, আমাদের আইটিএস একাডেমিতে যখন টিচার নিয়োগ দিচ্ছি, তখন টিচার নিয়োগ দেওয়ার সময় আমি একটা কোয়ালিটি দেখি, যে ওই মানুষটা কতটা ডাউন টু আর্থ, কতটা ভালো, স্টুডেন্টকে কতটা কদর করে, বুঝে, যাতে স্টুডেন্টরা ওকে ভালোবাসে। সো এই ধরনের টিচারই আমি খুঁজতেছি, এবং আই গেস আমরা এখনো পর্যন্ত টিম মেম্বার যতগুলোকে নিছি সবাই ওই রকমই হাম্বল, ভালো, এবং হচ্ছে যে স্টুডেন্টকে ওইভাবে কদর দিয়ে পড়ায়। আমরা টিমটা আরও অনেক বড় করতেছি, ওরা ঠিকঠাক সাপোর্ট দিলে, ওরা ভালোবাসলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরও জোস টিচার নিয়ে আনার। ভাই আরো আপনার জার্নিটা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে শেষ পর্যন্ত না, এসএসসি পর্যন্ত শোনা, এই ব্যাপারটাতে আমি একটা জিনিস খুব মানে ভালোভাবে ফিল করতে পারছি, যে যা কিছু হয়েছে গ্র্যাজুয়ালি হয়েছে, এবং আপনার কার্ভটা আস্তে 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 করে আপ হয়েছে। এবং এখানে সবচেয়ে বেশি মোটিভেশন কাজ করছে যেটা, যে আমি একটা জিনিস অ্যাচিভ করতে চাই, দেন হচ্ছে ওইটার জন্য আমার কষ্টটা করা এবং ওইটার জন্য যা করা লাগে আমি সব করতে রাজি আছি। এই ডিটারমিনেশনটা আমার মধ্যে যে ছিল, এইটা খুব জরুরি, এবং ডেসপারেট থাকাটাও জরুরি। এবং এই আমি যেটা অ্যাচিভ করতে চাই সেটার জন্য আমরা যে কোনো কিছু স্যাক্রিফাইস করতেও রাজি আছি, এরকম একটা মন মানসিকতা থাকতে হবে। সো আজকে আমাদের পডকাস্ট থেকে আমরা অনেক কিছু শিখলাম, মিল্টন ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম, এবং আমরা তো প্রতিনিয়তই মিল্টন ভাইয়ের কাছ থেকে শিখতে থাকি। আমরা তো শিখতে থাকি, তোমরাও শিখতে থাকো। অর্বনের পরিচয় দিই, অর্বন কিন্তু আমাদের আইটিএস একাডেমির চিফ টেকনোলজিক্যাল অফিসার, সিটিও। অ্যান্ড তোমাদের জন্য যে ওয়েবসাইট থেকে শুরু করে যত টেকনিক্যাল জিনিসপত্র আছে, যেগুলো তোমরা অনেক ফিচার পাবা, এগুলো কিন্তু অর্বনের থেকে অনেক কিছু আসে। সো হি ইজ এ জিনিয়াস গাই। হ্যাঁ, আমাকে নিয়ে ইন্টারভিউ দিল, বাট হি ইজ অলসো আই উইশ তুমি হচ্ছে আমাদের কি বলে আইটিএস টক্সের পুরা সবগুলো এপিসোড নিজেই হোস্ট করো, তুমি আমাদের হোস্ট হিসেবে পরিচয় হও সবার সামনে, এবং সবাই তোমাকে ওই লেভেলে ভালোবাসো। ইনশাআল্লাহ ভাই, অডিয়েন্স যদি অ্যাকসেপ্ট করে, হ্যাঁ ইনশাআল্লাহ। আমি আমরা আজকে একটা জিনিস করছি, আমরা এই যে ফ্লেক্সিবল চেয়ারে বসে প্রচুর নাড়াড়ি করছি, তাই এর বিষয়ে যদি বিরক্ত হয় পরে খেয়াল করবো আমরা এত নাড়াড়ি করতেছি কেন, একটু যদি হয় পরে
চেয়ার চেঞ্জ করা লাগবে বা আমাদের নিজেদেরকে শান্ত হওয়া লাগবে। রাইট। শান্ত হইলে আবার বেশি হয়ে যায়, তাই না? হ্যাঁ, না, ক্যাজুয়াল থাকাটা ইম্পর্টেন্ট। ক্যাজুয়াল থাকাটা আমরা কোনো কিছু স্ক্রিপ্টেড করি নাই, সবকিছু হচ্ছে যা ভিতর থেকে আসছে বলে দিছি আর কি। সো ইনশাআল্লাহ আমাদের অডিয়েন্সের আমাদের পডকাস্টটা ভালো লাগবে, এবং তোমরা যদি আরো এরকম ইনফরমেটিভ কথাবার্তা শুনতে চাও তাহলে আমরা সামনে তোমাদের জন্য আরো পডকাস্ট নিয়ে আসবো, কিন্তু সেটা তোমাদের কমেন্টে জানাতে হবে অবশ্যই। এবং তোমরাও কিন্তু চাইলে আমাদের এখানে আসতে পারো। আমাদের আইটিএস একাডেমির যে পডকাস্ট আইটিএস টক্স, এখানে আমরা স্টুডেন্ট প্লাস টিচার উভয়ের গল্পটা শুনতে চাই। সো তোমরাও চাইলে আসতে পারো। তোমরা যদি কেউ ঢাকার ভিতরে থাকো তাহলে অবশ্যই জানাবা। তোমার যদি কোনো গল্প থাকে তাহলে সেটা কমেন্টে জানাবা। উই উইল ট্রাই টু ফাইন্ড ইউ আউট অ্যান্ড আমরা তোমার গল্পটাও শেয়ার করবো। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের মতো আমরা শেষ করে দিই। ওকে, থ্যাংক থ্যাংক ইউ।